শুভেচ্ছা। বাঙালিনা প্রদেশের সংবাদে স্বাগতম। শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম। মির্জা ফখরুল বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। এনসিপির নাহিদ মনে করেন, বিএনপি এখন চাঁদাবাজের দল। এনসিপির কেন্দ্রীয় নেতার চাঁদা নেওয়ার ভিডিও ভাইরাল। ওই নেতার দাবি ডোনেশন নিয়েছেন। সরকার বলছে, গত 10 মাসে গুরুতর অপরাধ তেমন বাড়েনি। কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের জন্য তৈরি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল। ছাত্রদলের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ গুপ্ত সংগঠনের বিরুদ্ধে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মনে করেন, তার দেশ ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। নিলাম থেকে $17 কোটি কিনল কেন্দ্রীয় ব্যাংক। দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন। ফৈদা পারভিনকে কেভিনে স্থানান্তর। এবার বিস্তারিত। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এ কথা বলেছেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমাদের লক্ষ্য এখন একটাই, বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এর কোনো ব্যতিক্রম হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বিকেলে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। তিনি বলেন, চক্রান্তকারীরা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই পরিকল্পনাকে অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, মুজিববাদী ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি। তারা এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে। মুজিববাদের নতুন পাহারাদারের দলে আবির্ভূত হয়েছে। সেই পাহারাদারকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সোমবার দুপুরে ২টায় পটুয়াখালী পৌর শহরের মার্কেট হাউসের সামনে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে এক পথসভায় এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, যখন আমরা পদযাত্রা করে প্রতিটি জেলায় যাচ্ছি, যখন মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমাদের প্রতি, তখন আমাদের বিরুদ্ধে তৈরি হচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জবাব দিব আমরা জনসমর্থন দিয়ে। ক্ষুদ্র উদ্যোক্তা এক নারীর কাছ থেকে ৭ লাখ টাকা নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইমামুর রশিদ। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ইমামুর রশিদ জানিয়েছেন, ওই নারী এনসিপির তহবিলে ডোনেশন বাবদ ওই টাকা দিয়েছেন। পরে দলের শীর্ষ নেতাদের কাছ থেকে ব্যক্তিগত অনৈতিক সুবিধা না পেয়ে অসৎ উদ্দেশ্যে ধারণ করা ভিডিওটি অন্যকে দিয়ে ছড়িয়েছেন। এনসিপি নেতা ইমামুর রশিদ তার ফেসবুকে লেখেন, আজকে আমাকে নিয়ে ফেসবুকে ওয়াহিদুজ্জামান নামক প্রোফাইল থেকে যে ভিডিওটি ছড়ানো হয়েছে সেটা নিয়ে আমার মতামত। ভিডিওতে যে মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তিনি গত মে মাসের প্রথম দিকে আমাদের জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক ও ২ অঞ্চলের মুখ্য সংগঠকদ্বয়ের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে ইচ্ছা পোষণ করে। এছাড়াও তিনি একাধিকবার পার্টি অফিসে এসে অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেন। তিনি জানান, ইতিপূর্বে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছিলেন, যেটা আমরা পরবর্তীতে ভেরিফাই করেছিলাম। ঘটনাটি সেদিন সন্ধ্যায় সেই মহিলা পার্টি ফান্ডে ১০ লাখ টাকা দিবে বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলে। পার্টির পক্ষ থেকে সেই ফান্ড সংগ্রহের দায়িত্ব আমাকে দেওয়া হয়। আমি আমার দায়িত্বশীলতার জায়গা থেকে ফান্ডটি কালেক্ট করে কোষাধ্যক্ষের কাছে জমা দেই। আমি পার্টির একজন সদস্য হিসেবে শুধুমাত্র আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি, এর বেশি কিছু নয়। গত 10 মাসে দেশে গুরুতর অপরাধের ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়েনি বলে জানিয়েছে সরকার। সোমবার ১৪ জুলাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানানো হয়। ওই পোস্টে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত সংগঠিত অপরাধের সরকারি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। পোস্টে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে অপরাধের হার হঠাৎ বেড়ে গেছে, যা নাগরিকদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। তবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, অপরাধের হঠাৎ বাড়ার যে দাবি করা হচ্ছে তা পরিসংখ্যানগতভাবে পুরোপুরি সত্য নয়।
আসলে গত ১০ মাস বড় ধরনের অপরাধের ক্ষেত্রে স্থিতিশীলতা পরিলক্ষিত হয়েছে। এগুলি কোনো অপরাধের জোয়ারের লক্ষণ নয়, বরং দেখা যাচ্ছে কিছু গুরুতর অপরাধের হার কমেছে অথবা আগের মতোই রয়েছে। মাত্র কয়েকটি ধরনের অপরাধে কিছুটা বৃদ্ধি দেখা গেছে। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে কক্সবাজারে খুরুশকুল এলাকায় জলবায়ু উদ্বাস্তুদের আবাসন প্রকল্পে দেওয়া ফ্ল্যাট বরাদ্দ বাতিল করেছে সরকার। আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডাক্তার মোহাম্মদ মহিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৪,৪০৯ জনের নামে ফ্ল্যাট বরাদ্দের বিতর্কিত তালিকাটি বাতিল করার কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে নির্মিত বহুতল ভবনের উপকারভোগী বাছাই, সরকারি ফ্ল্যাট হস্তান্তর ও রক্ষণাবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুযায়ী এ প্রকল্পে পুনর্বাসনের জন্য ২০১১ সালে প্রণীত ৪,৪০৯ জনের তালিকা ত্রুটিপূর্ণ, প্রশ্নবিদ্ধ ও পক্ষপাত দুষ্ট হওয়ায় বাতিল করা হয়েছে। পুরানো ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। সোমবার ১৪ জুলাই রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির উদ্দিন একথা বলেন। গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গতকাল রোববার এ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। আজ সোমবার বেলা ৩:৩০টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, গত এক সপ্তাহে আরও কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড হলেও গুপ্ত সংগঠন শুধু মিটফোটের ঘটনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। এমনকি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। গাজা উপত্যকার রাফা অঞ্চলকে মানবিক শহর হিসেবে গড়ে তুলতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টেস যে প্রস্তাব দিয়েছেন ফিলিস্তিনিদের জন্য, সেটি মূলত একটি বন্দি শিবির হবে বলে জানিয়েছেন অবৈধ রাষ্ট্রটির সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট। সেখানে ফিলিস্তিনিদের বাধ্যতামূলকভাবে ঠেলে দেওয়া হলে তা জাতিগত নির্মূলের শামিল হবে বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে ইহুদ ওলমার্ট বলেন, ইসরায়েল এরই মধ্যে গাজা ও পশ্চিম তীরে যুদ্ধাপরাধ করছে, আর এ শিবির নির্মাণ হলে তা হবে আরও ভয়াবহ মাত্রার অপরাধ। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর মানবিক শহরের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ইহুদ ওলমার্ট বলেন, আমি দুঃখিত, তবে এটা হবে একটি বন্দি শিবির যেখানে বন্দীদের নির্যাতন করা হবে। নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্র মতে গতকাল রোববার এই প্রক্রিয়ায় ১২১ টাকা ৫০ পয়সা দরে মোট ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী আয়ের প্রবাহ ও রপ্তানি আয় বেড়ে যাওয়ার কারণে ডলারের চাহিদাও কমেছে। ফলে মার্কিন ডলারের দাম টাকার তুলনায় এক সপ্তাহ ধরে কমছে। এমতাবস্থায় ডলারের দর ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। আজ সোমবার সহ টানা ৪ কার্যদিবসে ডলারের দাম কমেছে। দেশের মুদ্রাবাজারে আজ ডলারের সর্বোচ্চ দাম ১২০.১০ টাকা ও সর্বনিম্ন দাম ১১৯.৫০ টাকা। দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ১৪ জুলাই নারায়ণগঞ্জে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মিত এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। এ সময় বক্তৃতায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই শহীদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া। ন্যায় বিচার, যথাযথ স্বীকৃতি ও দায়িত্ব পালনের মাধ্যমেই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হবে। শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী জানিয়েছেন, রোববার রাতে এই শিল্পীকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গত ৫ জুলাই ঢাকার মহাখালীর এই হাসপাতালে চিকিৎসাধীন শিল্পী ফরিদা পারভিন। ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হয়, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।